আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসি সায়কা। প্রথমে সংবাদ শিরোনাম। পবিত্র মক্কা নগরীতে হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় অবস্থান হাজিদের। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবির প্রেসিডেন্ট মাসুদ ওকান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, ঋণ সহায়তা নিয়ে আলোচনা। টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে রড বোঝাই ট্রাক উল্টে 15 নিহত, আহত 6। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী আজ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে চট্টগ্রাম রেল স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। চূড়ান্ত না হলেও যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের অগ্রগতি। এবং ইতিহাস গড়ে 9 বছরের লিভারপুল অধ্যায়ের সমাপ্তি টানলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হাজিদের মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ইবাদত, প্রার্থনা আর তালবিয়ার ধ্বনিতে মুখর হয়ে উঠেছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মিনা। বিশ্ব মুসলিম উম্মার শান্তি, ঐক্য এবং কল্যাণ কামনায় এবারের হজেও অংশ নিয়েছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। মাহফুজুর রহমানের প্রতিবেদন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লিদের মিনায় অবস্থানের মাধ্যমে আজ শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গতকাল রোববার এশার নামাজের পর হাজিরা তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ইবাদত, প্রার্থনা আর তালবিয়ার ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পবিত্র নগরী মক্কা ও মিনার তাঁবুর শহর। ইয়ামুত তারবিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হজের মূল কার্যক্রম। আজ হাজিরা মিনায় অবস্থান করছেন। সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটাচ্ছেন দিন ও রাত। সাদা ইহরামে লাখো মানুষের এই সমাবেশ বিশ্ব মুসলিমের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা, উকুফে আরাফা। আরাফাতের ময়দানে অবস্থানের মাধ্যমে হাজিরা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা ও রহমত কামনা করবেন। আরাফাত থেকে সূর্যাস্তের পর হাজিরা যাবেন মুজদালিফায়। সেখানে অবস্থানের পর মিনায় ফিরে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ, পশু কুরবানি এবং মাথা মুন্ডনের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের অন্যান্য আনুষ্ঠানিকতা। পবিত্র হজ আত্মত্যাগ, ধৈর্য ও মানবিক সাম্যের এক মহাসম্মিলন। বিশ্ব মুসলিম উম্মার শান্তি, ঐক্য এবং কল্যাণ কামনায় এবারের হজেও অংশ নিয়েছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। মিনা থেকে শুরু হওয়া হজের এই মহাযাত্রা শেষ হবে বিদায়ী তাওয়াফের মাধ্যমে। নিরাপদ ও সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার কর্তৃপক্ষ। মাহফুজুর রহমান, বিটিভি নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাক্ষাতের বিষয়ে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এডিবির সাথে বাংলাদেশের যে পার্টনারশিপ, অলরেডি আমাদের একটা পার্টনারশিপ আছে, বাট এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাবে এটার উপর দীর্ঘ আলোচনা হয়েছে এবং অলরেডি 1.4 বিলিয়নের একটা এগ্রিমেন্ট গতকাল সই হয়েছে, বাজেট সাপোর্ট সহ কিছু প্রজেক্ট সহ। এছাড়াও আরও আগামী দিনের জন্য বিশেষ করে রিনিউয়েবল এনার্জি, সোলার, বিশেষ করে এখানে একটা কি সাপোর্ট দেওয়া যায় রিনিউয়েবল এনার্জির জন্য, বাট 2 বিলিয়নের মতো একটা আলোচনা চলছে ওদের সাথে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রড বোঝাই একটি ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছেন। আজ ভোরে মহাসড়কে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ ঘটনাস্থল থেকে তথ্য নিশ্চিত করে জানান, ভোর 4টার দিকে রডসহ যাত্রী বোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে 15 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিদ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার চিরন্তন কণ্ঠস্বর বাংলা সাহিত্য ও সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ। প্রায় 2 দশক পর রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নজরুল গবেষক ও সংস্কৃতি কর্মীরা। এদিনে কবির জন্মদিনের স্মৃতিচারণ করেন তার নাতনি খিলখিল কাজী। তাদের প্রত্যাশা, নতুন প্রজন্মের মাঝে নজরুল চর্চা আরও বিস্তৃত হোক। বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম। শোষণ বঞ্চনার বিরুদ্ধে তার কলম ছিল বজ্রের মতো। বিদ্রোহী কবিতায় তিনি লিখেছিলেন, বলবীর বল উন্নত মমশির, শির নেহারে আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। আর সুরে তুলেছিলেন ঝড়, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণের লোপাট। শুধু বিদ্রোহ নয়, প্রেম, সাম্য আর মানবতার গানেও তিনি ছিলেন অনন্য। তার কণ্ঠে উঠে এসেছে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নজরুলের সৃষ্টিতে ধর্মীয় সম্প্রীতিতেও অসাম্প্রদায়িক চেতনা আর মানুষের মুক্তির ডাক আজও প্রাসঙ্গিক। কবিতা, গান, গল্প, উপন্যাস, বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় নজরুল রেখে গেছেন অনন্য অবদান। 1899 সালের 25শে মে ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন বাংলা সাহিত্যের কবি কাজী নজরুল ইসলাম, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন বিদ্রোহ, সাম্য ও মানবতার চিরন্তন কণ্ঠস্বর। আজ তার 127তম জন্মবার্ষিকী। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। প্রায় 2 দশক পর আবারও রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী আয়োজন করেছে সরকার। গবেষকরা মনে করেন, বাংলাদেশের নজরুল চর্চায় তার কর্মের যথাযথ মূল্যায়নের জন্য এমন আয়োজন ফিরে আসা প্রশংসাজনক। নজরুলকে নিয়ে প্রচুর অনেক গবেষণা হওয়া প্রয়োজন, মৌলিক গবেষণা হওয়া প্রয়োজন। অর্থাৎ যা কিছু রয়েছে, যা কিছু অভিধা রয়েছে বা যা কিছু কাজ রয়েছে, সেগুলো খুবই অপ্রতুল। নজরুল প্রতিভার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সেটি আমি বলবো না, কিন্তু নজরুল প্রতিভাকে আমরা যদি কোনো একটা ডাইমেনশনের আলোকে মূল্যায়ন করতে চাই, তাহলে নজরুলের এই যে সৃষ্টিকর্ম, তার
যে সঙ্গীত, বিশেষত তার সঙ্গীত সাহিত্য, তার যে সুর সাহিত্য, সেই সাহিত্যগুলো একেবারেই সরলীকরণ প্রয়োজন এবং সকল মানুষের সামনে সেগুলো লিখিতভাবে, সেগুলো বই বিভিন্নভাবে প্রচার করতে হবে। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের সেই সকল মধুর স্মৃতি তুলে ধরেন কবির নাতনি খিলখিল কাজী। দাদুর জন্মদিনের মাসে 11ই জ্যৈষ্ঠ আসলেই পুরো বাড়িটা মানে আনন্দে ভরে যেত এবং দাদুও যেন কেমন খুশি খুশি থাকতেন, মাথায় হাত বুলাতেন নিজে, তারপরে খুব হাসতেন। হ্যাঁ, ওনার পাশে কাগজ রাখা থাকতো, আনন্দে কাগজটা দেখতেন, এমন করে মনে হলো উনি কাগজটা পড়ছেন। তারপরে জন্মদিন এলেই মা আমাদের বাড়িতে সবাইয়ের জন্য নতুন জামা কাপড়, দাদু তো অবশ্যই দাদুর জন্য নতুন জামা কাপড়, জুতা, মোজা সব, মানে নাগরাই জুতো পরতেন তিনি, ভীষণ শৌখিন ছিলেন কিন্তু দাদু। এবং 24শে আন্দোলনে তো দাদুই ছিল, সব জায়গায় নজরুল ছিল, নজরুলের ময় 24শে আন্দোলন ছিল, কারণ সেখানে তার কবিতা, বিদ্রোহী কবিতা তারা আবৃত্তি করছে ছেলেরা। আমি তো দেখলাম, আমি তো আমার গায়ে কাটা দিচ্ছিল যে সত্যি দাদুর বোধহয় এই দাদু না জন্মালে বা এই বাংলা সাহিত্যে নজরুলের আবির্ভাব না হলে বোধহয় অনেকটাই চাপা পড়ে যেত, অনেক কিছু, মানে আমরা প্রতিবাদী হতে পারতাম না, অন্যায়ের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম না, যেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন আমাদের। কবির বিখ্যাত গজলের সুরে ছিল মসজিদের পাশে আমার কবর দিও, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির শেষ ইচ্ছে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাহিত করা হয়। কবর দিও ভাই। আজও তার কবিতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, তার গান জাগায় মুক্তির প্রেরণা, আর তার জীবন শিখায় মাথা উঁচু করে বাঁচার সাহস। দ্রোহ, প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষা ও বাঙালিদের জীবনে থাকবে চির অম্লান। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে চট্টগ্রাম শহর ছেড়ে যাচ্ছেন কর্মজীবী মানুষ। ঈদের ছুটির প্রথম দিনে আজ নগরীর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে সকাল থেকে ছিল যাত্রীদের ভিড়। ট্রেনে ও বাসে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন ঘরমুখো মানুষ। চট্টগ্রাম থেকে নির্দিষ্ট শিডিউল অনুযায়ী ছেড়ে যায় আন্তনগর ট্রেন, অন্যদিকে সময় মতো যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় দূরপাল্লার বাস। আইমন ইমার প্রতিবেদন। ঈদ মানেই নারীর টানে ঘরে ফেরা। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নগর ছাড়তে শুরু করেছেন ঘরমুখো হাজারো মানুষ। চট্টগ্রাম রেল স্টেশন, দামপাড়া ও একে খান বাস টার্মিনালে সকাল থেকেই ছিল যাত্রীদের ভিড়। কেউ পরিবার নিয়ে, কেউ বা একাই ছুটছেন গ্রামের পথে। আমাদের বাড়ি ঢাকা, আমরা থাকি নরসিংদী। আমি আমার দাদাদের সাথে ঈদ করতে চাই, তাই আমার একটা আনন্দ। আব্বা আম্মার সাথে ঈদ করবো, ফ্যামিলি ওখানে আছে, সবার সাথে ফ্যামিলি সবাইকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ওদের দাদা দাদির সাথে ঈদ করবে কক্সবাজারে। টিকিটের জন্য আমাদের কোনো ভোগান্তি হয় নাই, এবার মূলত আমরা খুব সহজে টিকিট পেয়েছি। আমাদের মনে হয় না যে টিকিটে কোনো দুর্নীতি আছে বা হয়েছে, এরকমটা মনে হয় না, যে টিকিট যেভাবে পেয়েছি আমরা। আমি আমার বাড়িতে যাচ্ছি, আমার দাদুদের সাথে ঈদ করব। নিরাপত্তার দিক দিয়ে বলতে গেলে ভালোই, সব কিছু অল ওভারঅল ওয়েল অ্যান্ড গুড। আর এমনিতে সব কিছু ঠিকই আছে বর্তমানে। মনে হচ্ছে ঈদের যাত্রাটা আলহামদুলিল্লাহ ভালোই হবে, যেহেতু উপচে পড়া মানুষের ভিড় নেই। আর কোরবানির ঈদে যাচ্ছি, কোরবানির পশু আমাদের আগে কিনে হয়ে গেছে, আমরা যাচ্ছি ইনশাল্লাহ, আশা করতেছি ভালো ঈদ কাটবে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে ছিল যাত্রীর চাপ। রেলওয়ে সূত্র জানায়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। অগ্রিম টিকিট বিক্রিও চলছে নিয়মিতভাবে। নিরাপদে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি, যাতে ট্রেনের সাথে কোনো যাত্রী উঠতে না পারে। তারপরে স্টেশনে প্রবেশের পথে এবং ট্রেনের ভিতরে যাতে কোনো হয়রানির শিকার না হয়, এ ব্যাপারে আমরা সর্বক্ষণ সর্বতৎপর আছি। এবং আমাদের নিজস্ব যে নিরাপত্তা, তার নিরাপত্তা বাহিনী আছে, তারপরে যে জিআরপি আদার্স সংস্থার লোক আছে, ওদেরকে সবসময় আমরা তৎপর রাখি। ট্রেনের সময়সূচি ঠিক রাখার ব্যাপারে আমরা হলে যে এই ট্রেনগুলো আসার পরে দ্রুত হসপিটালে পাঠানোর ব্যাপারে এবং ইঞ্জিনটা দ্রুত লোকেশনে পাঠানোর ব্যাপারে সর্বোচ্চ ব্যাপারে সজাগ আছি, আমরা সচেতন আছি। অন্যদিকে দামপাড়া ও একে খান বাস টার্মিনালেও ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
যাত্রীরা এবার অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন। নেই অতিরিক্ত যানজট ও ভাড়ার শঙ্কা। গ্রামের বাড়ি পাবনা, আমার দাদির বাড়ি যাচ্ছে, আমার দাদি আছে। আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলা। আমি আমার ভাতিজাকে নিয়ে গ্রামের বাড়িতে যেতেছি মা বাবার সাথে ঈদ করার জন্য। আগে যেটা ভাড়া ছিল এখন সেটাই ভাড়া নিতে আছে, 700 টাকা ভাড়া। আগেও 700 টাকা ছিল, এখন 700 টাকা ভাড়া। আমাদের এমনি কোনো অসুবিধা হচ্ছে না রাস্তাঘাটে এবং গাড়ি নিয়ে, আর আমাদের যাত্রী কোনো হয়রানি এবং ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে না। পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রী চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে বাসের সংখ্যা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন নিরাপদ যাত্রা নিশ্চিত করতে। তারা যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের নিয়মিত ফোর্সের পাশাপাশি অতিরিক্ত ফোর্সের ডেপ্লয় করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো যানজটের অবস্থা নেই এখনও। তো আমরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি। একটু আগে আমাদের এখানে মোবাইল কোডও পরিচালিত হয়েছে, যাতে বাড়তি ভাড়া কেউ না নিতে পারে, কোনো কাউন্টার থেকে যাত্রী হয়রানি করতে না পারে। আমাদের এখানে মোটামুটি সেফ আছে সব কিছু। তারপরে আমাদের কর্তৃপক্ষ থেকে নির্দেশ ড্রাইভারদেরকে সেভাবে গাড়ি চালানোর জন্য, প্রয়োজন মতো আর একটু দেরি করে যাবে, তাড়াহুড়া করবে না, ওভারটেক করবে না, সুন্দরভাবে চালাবে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে ঘরে ফিরছেন মানুষ। আর সেই যাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্টদের নানা প্রস্তুতির কথা জানানো হলেও শেষ পর্যন্ত যাত্রী সেবা কতটা নিশ্চিত হয় সেটি এখন দেখার বিষয়। আইমুন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। চূড়ান্ত না হলেও যুদ্ধবন্ধে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন ও ইরানের কর্মকর্তারা। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবন্ধে একটি সমঝোতা স্মারকের বিষয়ে চলমান আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে এগোচ্ছে। তিনি বলেন, উভয় পক্ষকে প্রয়োজনীয় সময় নিয়ে বিষয়টি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। তিনি বলেন, এটি আরও আলোচনার সুযোগ করে দিবে যেন দুদেশের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়। একটি শান্তি চুক্তির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাহাক দার জানিয়েছেন, সাম্প্রতিক আলোচনা আশার কারণ তৈরি করেছে এবং উভয় পক্ষকে একটি ইতিবাচক ফলাফলের কাছে নিয়ে এসেছে। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তেহরানের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। ইরানের 3 জন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করা এবং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার লক্ষ্যে ইরান একটি সমঝোতায় সম্মত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারকে 60 দিনের যুদ্ধবিরতি বাড়ানোর কথা থাকলেও এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসন চালালে তার জবাব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কঠিন ও ভয়াবহ হবে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার তেহরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার ইঙ্গিত মিললেও আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা মাথায় রেখে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে ইরান। ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় 2 শিশুসহ অন্তত 4 জন নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে রাশিয়া, এমন খবর জানিয়ে ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করার কিছুক্ষণের মধ্যেই এই হামলা হয়। রুমানা আক্তারের রিপোর্ট। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববার ভোরে চালানো এই হামলায় 2 শিশুসহ অন্তত 4 জন নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, এই হামলায় রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেনসিক ব্যবহার করেছে। 3 російські ракети проти об'єкта водопостачання, спалив ринок, десятки житлових будинків пошкодив, кілька звичайних ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এই সমন্বিত হামলায় রাশিয়া মোট ৬০০টি ড্রোন এবং ৯০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আকাশ, সমুদ্র ও স্থলভাগ থেকে এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ৫৪৯টি ড্রোন এবং ৫৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস বা জ্যাম করতে সক্ষম হলেও বাকিগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ১৯টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলেও জানানো হয়েছে। রুমান আক্তার, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক, সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে নিয়ে দৈনিক ইত্তেফাকের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হচ্ছে যে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা শিরোনামে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন। বিভিন্ন ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এরকম দাবি করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায় এটি সত্য নয়, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রুমানা আক্তারের রিপোর্ট। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে নিয়ে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা শীর্ষক শিরোনামে দৈনিক ইত্তেফাকের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এ নিয়ে চলছে নানা সমালোচনা। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দৈনিক ইত্তেফাক কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড এডিট করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, আলোচিত ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের লোগো আছে। অনুসন্ধানে ইত্তেফাকের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে অন্য একটি ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল লক্ষ্য করা যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটির সাথে দৈনিক ইত্তেফাকের লোগো এবং সালাউদ্দিন আহমেদের ছবির মিল রয়েছে। তবে উভয়ের ফটোকার্ডে ব্যবহৃত শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও ইত্তেফাকের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে। অর্থাৎ দৈনিক ইত্তেফাকের এই ফটোকার্ডটি এডিট করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। ফটোকার্ডটির মাধ্যমে সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। রুমান আক্তার, বিটিভি নিউজ। চট্টগ্রামে ৬ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ নগরীর টাইগার পাস সিটি কর্পোরেশনের কার্যালয়ের কনফারেন্স রুমে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তুতি সভায় তিনি বলেন, ঈদুল আজহার দিন দুপুর ২টা থেকে পরবর্তী ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে নগরবাসী যাতে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করেন এবং সিটি কর্পোরেশনের সরবরাহ করা পলিথিন ব্যাগে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট পয়েন্টে রেখে যান সে বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি বলেন, যত্রতত্র বর্জ্য পড়ে থাকলে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এজন্য পর্যাপ্ত ব্লিচিং পাউডার সরবরাহ করতে হবে এবং তা যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা নিশ্চিত করতে হবে। সভায় মেয়র পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। সভায় অন্যান্যের মধ্যে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩১ মিনিটে।